स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। हमसे निकलेगी स्वच्छता की एक नदी, चल 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 कल 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 एक धुली सी जिंदगी। स्वच्छता की जोत लेकर घर घर जाएंगे, साफ सुथरी रोशनी में सब नहाएंगे। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपनी ये वादा कर लिया हमने। हर गली अब उन्नति की राह जाएगी, धूप आशा की आंगन आंगन गाएगी। स्वप्न गांधी जी का अब साकार करना है, स्वच्छता का देश में त्योहार करना है। खुद से ही करनी होगी शुरुआत, बनाएं स्वच्छ भारत साथ साथ। एक पवित्र सी हवा बहेगी, उज्जवल उज्जवल हो भारत। कोना कोना निर्मल होगा, विश्व कहेगा जय भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने वादा कर लिया हमने। वादा कर लिया हमने, वादा कर लिया সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা বিষয়ক আরেকটি মনোমুগ্ধকর পর্বে আবারও আপনাদের স্বাগতম। আমি আরজে অজিত, আর আমার সঙ্গে রয়েছে আমারই সহ উপস্থাপক আরজে রিয়া, যে আজ সঠিক সময়ে হাজির হয়েছে এবং আশা করি তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পেয়েছে। তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো অজিতদা? যদি তাই করো তাহলে তোমাকে নিয়েও কিন্তু রসিকতা করা হবে, কারণ আমি কেবল আমার বাড়ির তরল বর্জ্য ব্যবস্থাপনা করেছি তা কিন্তু নয়, আমি এখন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কেও সচেতন এবং কিভাবে আমরা আমাদের শুষ্ক বর্জ্য ও তরল পচনশীল বর্জ্য আলাদা করা উচিত। এবং থামো থামো, এমনভাবে বলতে থাকলে তুমি তো আমাদের আজকের পর্বের বিষয়বস্তু সব বলে ফেলবে। আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বিষয়গুলি আকর্ষণীয় করে তোলার জন্য কি হলো? আমি দুঃখিত অজিতদা, আসলে আমি না একটু ভাবুক হয়ে পড়েছিলাম। জানোই তো মনের কথাগুলো আমি একদম চেপে রাখতে পারি না। চলো আমাদের শ্রোতা বন্ধুদের কিছুটা সুযোগ করে দিই সময় ধরে ভাবার জন্য। কেমন? আমি ভাবছিলাম আমরা একটা কুইজ করব এবং শ্রোতা বন্ধুদের আজকের বিষয়গুলি অনুমান করতে বলবো, কিন্তু তুমি তো সব বলে ফেললে। ঠিক আছে, আমার মনে হয় আমরা এখনো এই প্রশ্নগুলো করতে পারি। হয়তো আমিও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানি না। এটা নিশ্চিত যে এই প্রশ্নগুলোর উত্তর তুমি জানো না। তাহলে চলো এই প্রশ্নগুলো শুরু করা যাক। হ্যাঁ চলো তাহলে শুরু করা যাক। হ্যালো, হ্যাঁ শ্রোতা বন্ধু,
আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনে স্বাগত জানাচ্ছি। বন্ধু, আপনার নামটা কি এবং বাড়িটা কোথায় যদি আমাদেরকে একটু শোনান? আমার নাম ইমরান মোল্লা। আমি সুন্দরবনের সাহেবখালী গ্রাম পঞ্চায়েত থেকে বলছি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে এখন আছেন সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট শ্রোতা ইমরান। তো ইমরান, তোমাকে আমরা এখন একটি প্রশ্ন করব, দেখি তো তুমি সঠিক উত্তর দিতে পারো কিনা। ইমরান, এই যে ফল সবজির খোসা, অবশিষ্ট খাবার ইত্যাদির জৈব অপচনযোগ্য বর্জ্যের জন্য বলো তো কোন রঙের ডাস্টবিন ব্যবহৃত হয়? নীল, সবুজ, লাল না হলুদ? উত্তরটা হচ্ছে সবুজ। ইমরান একদম সঠিক উত্তর দিয়েছে। তো ইমরান, তুমি যখন আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা পেরেই গেলে, তখন চলো তোমাকে আরো 3টে প্রশ্ন আমরা করি এবং দেখি তুমি সঠিক উত্তর আমাদেরকে দিতে পারো কিনা। তো ইমরান, তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন রাখছি যে আমরা কি জৈব পচনশীল বর্জ্য যেমন ফল সবজির খোসা, গোবর এবং অজৈব পচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক, কাঁচ, এগুলোকে কি একসাথে মিশ্রিত করতে পারি? চলো তোমাকে আমি একটা অপশন দিচ্ছি। হ্যাঁ, সবই এক ডাস্টবিনে যায় না, কারণ মিশ্রণ পুনর্ব্যবহার ও সার তৈরি করা কিন্তু কঠিন করে তোলে, এবং হ্যাঁ, কারণ সবকিছুই পুড়ে যায়। এবং শেষ অপশন, আমরা কোথায় ফেলি তাতে কিছু যায় আসে না। বলো এবার সঠিক উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে না, কারণ মিশ্রিত পূর্ণ ব্যবহার ও সার তৈরি করা কঠিন করে তোলে। বাহ, একদম সঠিক উত্তর দিয়েছে আমাদের শ্রোতা বন্ধু ইমরান ভাই। তো ইমরান, তোমাকে তৃতীয় প্রশ্ন যেটা করব, কম্পোস্টিং কি? তোমাকে কি আমরা অপশন দেব? অপশন দেওয়ার দরকার নেই, আমি বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো আমরা শুনি। জৈব বর্জ্যকে সারে পরিণত করা। একদম সঠিক উত্তর দিয়েছেন। তো ইমরান, চলো তোমাকে শেষ প্রশ্ন আমরা করব। কোন ধরনের বর্জ্য পচতে সবচেয়ে বেশি সময় লাগে? কলার খোসা, সুতির কাপড়, কাচের বোতল না কাগজ? কোনটা বলো? কাগজ। না ইমরান, এটা কিন্তু তুমি সঠিক একদম বলতে পারলে না। চলো সঠিক উত্তরটা তোমাকে এবং আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুদের শুনিয়ে দিই। সঠিক উত্তরটা হচ্ছে কাচের বোতল, কারণ এটা কিন্তু কয়েক লক্ষ বছর সময় লাগে। বাহ, এ তো বেশ মজাদার। আমাদের প্রতি পর্বের আগে কিন্তু এটা করা উচিত অজিতদা। আচ্ছা, অনেক মজা হলো। অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমার মনে হয় আমাদের আজকের পর্ব শুরু করা উচিত। হ্যাঁ, আমার মনে হয় এই প্রথমবার তুমি একদম সঠিক কথা বলেছো অজিতদা। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আজ আমরা আমাদের কঠিন বর্জ্য ঠিকমতো কিভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে কথা বলবো, যা কেবল গ্রামগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে না, বরং স্বাস্থ্যকর করে গড়ে তুলবে। চলুন মূল কথা দিয়ে তাহলে শুরু করা যাক। কঠিন বর্জ্য বলতে বোঝায় আমরা আমাদের বাড়ি থেকে যে সমস্ত আবর্জনা ফেলে দিই, যেমন ধরুন খোলা মাঠে আবর্জনা, এমনকি রান্নাঘরের আবর্জনা ইত্যাদি। এর মধ্যে রয়েছে খাবারের উচ্ছিষ্ট থেকে শুরু করে প্লাস্টিক পর্যন্ত সবকিছুই। সঠিক কঠিন বর্জ্যকে ব্যবস্থাপনার আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আমাদেরই কিন্তু স্বাস্থ্য রক্ষার মূল একটা চাবিকাঠি। ঠিকই বলেছো। গ্রামীণ স্বচ্ছ ভারত মিশনের অধীনে আমাদের মূল লক্ষ্য হলো উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত পরিবেশে বজায় রাখা এবং কার্যকরী কঠিন ও তরল বর্জ্যের কার্যকরী ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে আমাদের গ্রামগুলিকে পরিচ্ছন্ন রাখা। আমরা ইতিমধ্যে তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেছি। আপনি কি জানেন, নির্ট 2016 অনুসারে গ্রাম অঞ্চলে প্রতিদিন আনুমানিক 0.3 থেকে 0.4 মিলিয়ন মেট্রিক টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, আর এর মধ্যে প্রায় 60% থেকে 80% হলো জৈব বর্জ্য, যার মধ্যে বেশিরভাগটাই গবাদি পশুর গোবর এবং ফলের অবশিষ্টাংশ। ওহ বাহ, এটা বেশ ভালো একটা তথ্য ছিল অজিতা। তুমি কি জানো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করা, যা পরিবার এবং জনগোষ্ঠী উভয় স্তরে কিন্তু উৎপন্ন হয়। চলুন আমরা বুঝে নিই
এই বর্জ্য ব্যবস্থাপনার মূল পদক্ষেপগুলি কি কি। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম পদক্ষেপ হলো পৃথকীকরণ, যার অর্থ হলো আমরা বর্জ্যকে 3 ভাগে ভাগ করতে পারি। তো চলুন জেনে নেওয়া যাক এবার সেই 3 ভাগগুলি কি কি ভাগে বিভক্ত আছে। প্রথমটি হচ্ছে পচনশীল বর্জ্য, তারপরে শুষ্ক বর্জ্য এবং সর্বশেষে বিপজ্জনক বর্জ্য। এই পৃথকীকরণ বাড়িতে, প্রতিষ্ঠানে এবং বাজারের মতো সাধারণ এলাকায় করা কিন্তু উচিত। যতদূর সম্ভব কঠিন বর্জ্য পারিবারিক পর্যায়ে পরিচালনা করা উচিত, যাতে জনগোষ্ঠী পর্যায়ে ব্যবস্থাপনার জন্য ন্যূনতম বর্জ্য সরবরাহ করা যায়। তুমি বিভিন্ন ধরনের বর্জ্যের কথা উল্লেখ করলে, আমরা কি দ্রুত এই বর্জ্যগুলির সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এটি নিষ্পত্তি করব? তরল পচনশীল বর্জ্যের মধ্যে রয়েছে সবজির খোসা, ফলের খোসা, পচা ফল ও শাকসবজি, আর অবশিষ্ট খাবার ব্যবহৃত চা পাতা, ডিমের খোসা, নারকেলের খোসা, ব্যবহৃত ফুল, পাতা, গোবর ইত্যাদি। আর এগুলি জৈব ক্ষয়যোগ্য বর্জ্য বলা হয়, কারণ এই উপকরণগুলি প্রাকৃতিকগতভাবে পচে সার ও বায়ু গ্যাসে পরিণত হয়। অন্যদিকে শুষ্ক বর্জ্যের মধ্যে রয়েছে সাবানের ঢাকনা, প্যাকেট বা খালি শ্যাম্পু বোতল, খালি বোতল বা পাত্রে খালি দুধের প্যাকেট, ব্যবহৃত দরজার মাদুর, ব্যবহৃত টুথব্রাশ, খবরের কাগজ, পিচবোর্ডের টুকরো, ধাতব পাত্র বা কাঁচের জিনিসপত্র, ব্যবহৃত জুতা বা চামড়ার জিনিসপত্র ইত্যাদি। আর এগুলি অজৈব পচনশীল বর্জ্য বলা হয়, যা পচতে বেশি সময় নেয়। তারপর আছে ব্যাটারি, পুরাতন ঔষধ বা রাসায়নিক পাত্রের মতো বিপজ্জনক বর্জ্য। পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি রোধ করবার জন্য এই জিনিসগুলি সাবধানে নিষ্পত্তি করতে হবে। তাহলে তরল পচনশীল বর্জ্য সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যাক। তরল পচনশীল বর্জ্য বা জৈব অপচনযোগ্য বর্জ্য ব্যবস্থাপনার পদক্ষেপগুলি তাহলে কি কি অজিতদা, যদি আমাদেরকে শোনাও। তাই জৈব অপচনযোগ্য বর্জ্য যেমন রান্নাঘরের বর্জ্য এবং পশুর গোবর কম্পোস্টিং এর মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা যায়। এবং কম্পোস্টিং কি তা জিজ্ঞাসা করবার আগে আমি তোমার বলবো, কম্পোস্টিং এবং একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা জৈব পদার্থকে জৈব সারে পরিণত করে, যা আমাদের উন্নত ফসল ফলাতে সাহায্য করে। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো একটা তথ্য। বিভিন্ন ধরনের কম্পোস্টিং নিয়ে আলোচনা করার আগে দয়া করে কম্পোস্ট পিটের জন্য জায়গা নির্বাচন করার সময় অনুগ্রহ করে এই বিষয়গুলো কিন্তু শ্রোতা বন্ধুরা আপনারা মনে রাখবেন। যেমন নিচু এলাকা বা বন্যা বা জলমগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়া উচিত নয়। বর্জ্য এবং সার পরিবহনের জন্য স্থানটি সহজেই প্রকাশযোগ্য হওয়া উচিত। যেখানে জলের স্তর বেশি সেই স্থান নির্বাচন করা উচিত নয়। এটা একটা দারুণ পরামর্শ ছিল, তোমাকে ধন্যবাদ। পঞ্চায়েতগুলি গ্রাম কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিকাঠামো তৈরির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসএইচজি ও এনজিও গুলি বর্জ্য পৃথকীকরণের বিষয়ের পরিবার ও জনগোষ্ঠীর সংবেদনশীলতার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং মনে রাখতে হবে যে বর্জ্য কখনোই খোলা জায়গায় পোড়ানো উচিত নয়। আপনার গ্রামে একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট অথবা একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে আছে কিনা তা আপনারা জানা উচিত। হ্যাঁ, আমাদের উচিত পৃথকীকরণ অনুসরণ করা এবং বর্জ্য পোড়ানো এড়িয়ে চলা উচিত। এটি আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু করাই উচিত। অবশ্যই। তুমি জানো কি, কম্পোস্ট তৈরির বিভিন্ন পদ্ধতি আছে, যা গৃহস্থালীদের হোক বা জনগোষ্ঠীর হোক, আর তার উপর নির্ভর করেই গ্রহণ করা যেতে পারে। এটা আমাকে একটু বুঝিয়ে বলো না অজিতদা। তোমার যে সহজ পদ্ধতি যেটা মনে হবে সেই পদ্ধতি তুমি অনুসরণ করতে পারো। আর বিষয়টি এরকমই, পাত্রে কম্পোস্টিং এর আমরা একটি পুরানো বালতি বা মাটির পাত্র নিতে পারি। আর এতে তুমি তোমার খাদ্য বর্জ্য যেমন সবজির খোসা ইত্যাদি মাটি দিয়ে স্তরে স্তরে ঢেকে রাখতে পারে। আর প্রতিদিন এতে কিছু পরিমাণ বর্জ্য ফেলতে থাকো। কিছু সপ্তাহ পর দেখবে এটি
সারে পরিণত হয়েছে। আচ্ছা, আর ফিড কম্পোস্টিং যদি আপনার বাড়ির বাইরে বা মাঠের কাছেই কিছু জায়গা থাকে, তাহলে এটি একটি ছোট গর্ত খনন করুন। আর প্রতিদিন আপনি এই তরল পচনশীল বর্জ্য যেমন গোবর, খাদ্য বর্জ্য বা নষ্ট ফল ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে অবশ্যই। আর মাঝে মাঝে মাটি দিয়ে ঢেকে দিন। আর কিছুদিন পর এটি সারে পরিণত হয়ে যাবে এবং কৃষিকাজের জন্য সত্যি খুবই উপযোগী এবং কার্যকারী। ভার্মি কম্পোস্টিংয়ে কেঁচো দ্রুত বর্জ্য ভেঙে ফেলার জন্য ব্যবহার করা হয়। আর আমরা এটি একটি বড় পাত্রে বা আপনার বাড়ির বাইরের কোণে যে কোনো জায়গায় রাখতে পারি। আর কেঁচোগুলি বর্জ্যকে খুব শক্তিশালী স্বাস্থ্যকর করে সারে পরিণত করতে সাহায্য করে, যা মাটিকে উর্বর রাখতে সাহায্য করে। বাহ! একবার ভাবুন তো শ্রোতা বন্ধুরা, যখন আমরা আমাদের নিজেদের জমিতে এই সারের ব্যবহার করব, তখন তা মাটিকে সমৃদ্ধ করে তুলবে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমাবে, এমনকি আর্দ্রতা ধরে রাখতে কিন্তু সাহায্য করবে। ঠিক, এই প্রাকৃতিক সার কেবল আমাদের ফসলের উপকার করবে না, বরং আবর্জনার ফেলার বর্জ্যের পরিমাণও কমাবে, যা আমাদের গ্রামগুলিকে আরো পরিচ্ছন্ন রাখবে। এখন শুষ্ক বর্জ্য বা অজৈব বর্জ্য সম্পর্কে আলোচনা করা যাক অজিতা। একটি সম্পর্কে বোঝাটা কিন্তু অতটা কঠিন নয়। শুষ্ক বর্জ্যে এমন সব বর্জ্য থাকে যা পচে না, যেমন ধরুন কাগজ, প্লাস্টিক, কাঁচ, ধাতু এবং আরো অনেক কিছু। শুষ্ক বর্জ্য ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হলো পুনর্ব্যবহার করা। যখন আমরা অপ্রয়োজনীয় প্লাস্টিক কমিয়ে আনি, সম্ভব হলে জিনিসপত্র পুনর্ব্যবহার করি, তখন আমরা ল্যান্ডফিলে যাওয়া বর্জ্যের পরিমাণ কমিয়ে আনি। ঠিক, আরেকবার ভাবুন তো, বর্জ্য ব্যবস্থাপনা খুব একটা কঠিন নয়। যেমনটা আমরা আগে বলেছি, গৃহস্থালী বা প্রতিষ্ঠানের বর্জ্য পৃথকীকরণের ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর পৃথকীকরণের পরে 3টি সহজ পদক্ষেপে জড়িত থাকে, তা হলো সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও নিষ্কাশন। তুমি কি আরো বিস্তারিত ব্যাখ্যা করতে চাও? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। এখানে সংগ্রহ এবং পরিবহন হলো প্রথম ধাপ। এর সবকিছুই শুরু হয় কিন্তু আমাদের বাড়ি থেকে। আমাদের জৈব পচনশীল বর্জ্য থেকে অজৈব পচনশীল বর্জ্যকে আলাদা করা উচিত। আমাদের স্থানীয় পঞ্চায়েত, পৌরসভা অথবা গ্রামের SHG ও NGO গুলির দায়িত্ব হলো বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট পরিশোধন বা নিকাশন কেন্দ্রে পরিবহন করা। দ্বিতীয় ধাপ হলো বর্জ্য সংগ্রহস্থলে বর্জ্য পরিশোধন করা এবং তারপর চূড়ান্ত ধাপ হলো পরিশোধিত বর্জ্যকে বিজ্ঞানসম্মত নিষ্কাশন করা। যদি আপনি বাড়িতে তরল পচনশীল বর্জ্য কম্পোস্ট করতে পারেন, তাহলে তো আর কথাই নেই। কিন্তু যদি আপনি তা না করতে পারেন, তাহলে ওই বর্জ্যকে নিরাপদে একটি নির্দিষ্ট নিষ্কাশন কেন্দ্রে নিয়ে যেতে হবে। আর সেখানে এটি কম্পোস্ট করা হয় বা বায়োগ্যাসে পরিণত করা হয় এবং অজৈব পচনশীল বর্জ্যকে পৃথক প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়। হ্যাঁ, অবশ্যই। শেষ ধাপ হলো নিষ্কাশন। কৃষিক্ষেত্রে এই বর্জ্যকে সার হিসেবে ব্যবহার করা হলে এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং কৃষকদের উন্নত ফসলের উৎপাদনে কিন্তু সহায়তা করে। তাহলে আপনারা বুঝলেন তো, বর্জ্য ব্যবস্থাপনা করা একটি রকেট বিজ্ঞান নয়। আমি আবারও বলতে চাই, এটি আমাদের নিজেদের বাড়িতে ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু হয়। যেমন আলাদা পাত্রে ব্যবহার করুন, খাবারের বর্জ্যের সাথে প্লাস্টিক মেশাবেন না। এটা দারুণ। ব্যক্তিগত পর্যায়ে আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দায়িত্বশীলের সাথে বর্জ্য ব্যবস্থাপনা করার চেষ্টা কিন্তু করতেই পারি এবং করা উচিতও। সেটা কিভাবে? ধরুন, গ্রামবাসীরা বর্জ্য সংগ্রহ পর্যবেক্ষণ করার জন্য দল গঠন করতে পারে এবং তারা এটা দেখবে যেন কেউ বর্জ্য রাস্তায়, নর্দমায় বা উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে কিনা। প্রত্যেকেরই বাড়িতে তরল, শুষ্ক বা
বিপজ্জনক বর্জ্যের জন্য আলাদা আলাদা পাত্র অবশ্যই রাখা উচিত এবং বর্জ্য সংগ্রহকারীর কাছে সঠিকভাবে কিন্তু তা দেওয়া উচিত। এটা একটা ভালো উদ্যোগ। আমার মনে হয় যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সঠিক সংগ্রহ সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি এই বিষয় নিয়ে ভাবেন তাহলে সঠিক বর্জ্য সংগ্রহ পদ্ধতির কারণে বর্জ্য সংগ্রহ, কম্পোস্ট তৈরির মতো কর্মস্থান তৈরি হবে, যা মানুষকে উপার্জন করতে হবে এবং স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করতে পারে। তাই তো, আমি এটা নিয়ে কখনো ভেবেই দেখিনি। আমরা এখন পর্বের কিন্তু শেষে এসে পৌঁছিয়েছি শ্রোতা বন্ধুরা। আমি আশাবাদী যে এই মুহূর্ত থেকেই আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা কার্যকরী কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বুঝতে পেরেছেন। আজকের পর্বটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনি সঠিক পদক্ষেপ নিতে অনুপ্রাণিত হবেন। তা সে আপনার বাড়িতে একটি কম্পোস্ট পাত্র রাখা দিয়ে শুরু করা হোক, বা আপনার বর্জ্য সাবধানে বাছাই করা হোক, বা গ্রামের বর্জ্য ব্যবস্থাপনা কমিটিকে আপনার যোগদান হোক। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিজেদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ভবিষ্যৎ গঠন করতে পারি এবং আমাদের সুন্দর পরিবেশ রক্ষা করতে পারি। পরবর্তী সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, পরিচ্ছন্ন থাকুন এবং মনে রাখবেন যে সঠিকভাবে পরিচালিত প্রতিটি আবর্জনা একটি স্বাস্থ্যকর উজ্জ্বল গ্রামের দিকে একটি পদক্ষেপ। আপনাদের গ্রাম পরিচ্ছন্ন রাখুন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল রাখুন। নমস্কার। आगे हमारे स्वच्छ बनेगा